ঠিকই বলেছেন। এই পুরো টাঙ্গাইলে বেশরম, নির্লজ্জ, অসভ্য, অভদ্র, খচ্চর, বাঁদর তালুকদার আদনান লাকি অনলি ওয়ান পিসি আছে। আদনান রেগে তাকায় আইরিনের দিকে। আইরিন পাত্তা দেয় না ওর চাহনি। আলমারি থেকে নিজের ড্রেস বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। আদনান টাওয়েল বিছানায় ছড়িয়ে দিয়ে বরাবরের মতো একটা সাদা শার্ট গায়ে জড়ায়। ফোন হাতে নিয়ে বন্ধুর কাছে যাওয়ার জন্য গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। আইরিন গোসল করে বাথরুম থেকে বেরিয়ে আসে। খাটের উপর ভেজা টাওয়েল দেখে আদনানকে বকাবকি করতে শুরু করে। অসভ্য লোক, যেখানে সেখানে টাওয়েল ছুঁড়ে দেয় শুধু। বিছানা ভিজে গেছে বোধহয় এতক্ষণে। দুপুরের খাবার খেয়ে নেয় সবাই। আদনানদের আগে খাওয়ানো হয়েছে, তারপর বাড়ির সবাই খেয়েছে। খাওয়া শেষ করে রাকিব, সাদমান আর সাদাফ মার্কেটে চলে যায় আদনানের বন্ধুদের জন্য শার্ট প্যান্ট কেনার জন্যে। বরের সাথে আসা বরের বন্ধুদের সম্মানী হিসেবে শার্ট প্যান্ট দেওয়া হবে। সন্ধ্যার পর তালুকদার বাড়ি থেকে মেহমান আসবে আদনানদের নেওয়ার জন্য। তাদের জন্য রান্না করতে হবে, তাই সবাই রান্নার প্রস্তুতি শুরু করে। আবার সোফায় বসে আছে আদনান আর ওর বন্ধুরা। ওদের সাথে কথা বলছে কুলসুম বেগম, ওনার দুই বোন আর বোনের স্বামী। আইরিন রুমে চলে গেছে খাবার খেয়েই। আদনানকে সহ্য হচ্ছে না, ওর দেখলেই কেমন রাগ উঠে যাচ্ছে। বারবার ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলতে। ওর দিকে তাকায় যেন কেমন করে। মাগরিবের নামাজ শেষ হয়েছে একটু আগে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আমজাদ শেখের ফোন লাগাতার বেজেই চলেছে। রিং হয়ে কেটে যায়, আবারও বেজে ওঠে। আমজাদ শেখ বিরক্ত হয়ে ফোন ফ্লাইট মুডে দিয়ে রাখেন। এবার কল দেয় 100 বার করে। সাদমান জিজ্ঞাসা করে কে এতবার কল করছে আর আমজাদ শেখ রিসিভ কেন করছে না। আমজাদ শেখ সংক্ষেপে বলেন আদনান রকির ঘটনা। এখন আদনান, রকি আর ওর বাবার ফোন থেকে কল আসছে বারবার। আইরিন সহ সাদমান আর সাদা পুরো হয়ে গেছে শুনে। বাকিরা পরে শুনলেও এই তিনজন শোনার বাকি ছিল। আইরিন আদনানের মুখের দিকে তাকায়। আদনান নিজের ফোনের স্ক্রিনে চোখ ডুবিয়ে আছে। এই ছেলে সারাদিন ফোনের মধ্যে কি করে কে জানে। হঠাৎ আইরিন বলে, এমনও তো হতে পারে কেউ আমাকে বিয়ে করার জন্য রকিদের কিডন্যাপ করিয়েছিল। উপস্থিত সবাই আইরিনের দিকে তাকায়। আজাদ শেখ বলেন, কে এমন করবে? আর যদি করেও থাকে তাহলে সে তোকে বিয়ে করলো না কেন? সে তো অন্য ছেলের সাথেই বিয়ে হলো। এমন তো হতে পারে যে কিডন্যাপ করিয়েছিল সেই। আরিনের পুরো কথা শেষ হওয়ার আগেই আদনানের ফোনে রিং বেজে ওঠে। সবাই আবার আদনানের দিকে তাকায়। আদনান সোফা ছেড়ে উঠে আরিনের রুমের দিকে এগিয়ে যায় ফোনে কথা বলার জন্য। আইরিন নিজেও আদনানের পেছন পেছন দ্রুত রুমের দিকে এগিয়ে যায়। আইরিন রুমে এসে দেখে আদনান চুপচাপ খাটের উপর বসে আছে, ফোনে কথা বলছে না। ফোনটা পাশে রয়েছে। আইরিন এসে আদনানের সামনে দাঁড়ায় একদম মুখোমুখি হয়ে। আদনান স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আইরিন রেগে বলে, আপনি ইচ্ছে করে ষড়যন্ত্র করে রকিকে কিডন্যাপ করিয়ে আমায় বিয়ে করেছেন, তাই না? হঠাৎ আদনানের ভাব পরিবর্তন হয়। আইরিনকে টেনে এনে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে গালে ছুঁয়ে বলে, হুম, ষড়যন্ত্র নয়, সূক্ষ্ম প্ল্যান। আর মেয়েদের এত বুদ্ধি থাকতে নেই, এত সত্যি কথাও বলতে নেই। আপনি ইচ্ছে করে প্ল্যান করে আমায় বিয়ে করেছেন। একদম। আমি থাকবো না আপনার সাথে। আমায় ধরেছেন কেন আপনি? কোন সাহসে? ছাড়ুন আমায়। আমি যাব না আপনাদের বাড়িতে আর। আপনি আজকেই আমায় তালাক দিয়ে চলে যাবেন নিজের বাড়িতে। নিজের এই শয়তান চেহারা আর জীবনেও দেখাবেন না আমায়। আদনান আইরিনকে ছাড়ে না, আরো শক্ত করে ধরে বলে। ছাড়ার জন্য তো বিয়ে করিনি। আইরিন আদনানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় রাগে ফোঁস করতে করতে। নিচে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আইরিন। আদনান রুম থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে আইরিনের চিৎকার চেঁচামেচি। রিল্যাক্স মুডে পা ঝরিয়ে রেখে চিত হয়ে শুয়ে পড়ে। কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে আইরিন শান্ত হয়ে যায়। ড্রয়িং রুমে উপস্থিত সবাই তাকিয়ে আছে ওর দিকে। ওর কথা শুনে আমজাদ শেখ, সাদমান আর সাদাফ রাগে ফায়ার। বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদনান ছোটবেলা থেকে আইরিনকে সেরকম পছন্দ করে না, সবাই জানে। এখন আদনান যে এভাবে আইরিনকে বিয়ে করবে এটা যেন অবিশ্বাস্য। আইরিন সকলের দিকে তাকিয়ে কাটকাট স্বরে বলে, আমি ওই অসভ্য অভদ্র তালুকদার আদনান লাকির সাথে সংসার করব না। আমি আর ওই বাড়িতে যাব না, মানে যাব না। ওই অভদ্র লোককে বের করো আমার বাড়ি, আমার রুম থেকে, এই বাড়ি থেকে। আমজাদ শেখ কিছু বলার জন্য উদ্যত হতে সাদমান ওনাকে থামিয়ে দিয়ে বলে, আইরিন যখন বলেছে ও তালুকদার বাড়িতে যাবে না, তখন আর যাবে না। জহিরুল শেখ বলেন। বিয়ে হয়েছে আজকে 3 দিন। সাদমান দাদার দিকে তাকিয়ে বলে, 3 দিন হয়েছে তো কি হয়েছে? অপছন্দের খাবার জোর করে গেলা যায়, অপছন্দের পোশাক গায়ে জড়ানো যায়, কিন্তু অপছন্দের মানুষের সাথে সারা জীবন একসাথে নিচে একসাথে বাস করা যায় না। এখন না হয় একসাথে থাকবে ইচ্ছের বিরুদ্ধে, পরে যে লাকি ওকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? ওই বংশে বর্তমান প্রজন্মের ছেলেরা কেমন জানো না? যেটা আগে হবে সেটা এখন হলে সমস্যা কি? রকিতে এখন আইরিনকে বিয়ে করতে চাইছে। আমজাদ শেখ আর কিছু বলার জন্য মুখ খুলছিলেন, তখনই উপর থেকে আদনান নিচে নেমে আসে। ওকে দেখে সবাই ওর দিকে তাকায়।
আইরিন রাগের চোটে কাঁপছে। সাদমান আগুন চোখে তাকায় আদনানের দিকে, খ্যাপাটে গলায় বলে, তুই ষড়যন্ত্র করে আইরিনকে বিয়ে করেছিস প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? আইরিন যাবে না আর তোদের বাড়িতে। ওকে তালাক দিয়ে বিদায় হয় এই বাড়ি থেকে। আদনান সাদমানের দিকে তাকিয়ে আবার আইরিনের দিকে তাকায়, তারপর এগিয়ে এসে আইরিনের এক হাত মুঠো করে ধরে বাইরের দিকে পা বাড়িয়ে বলে, চলো, এই বাড়িতে আর জীবনে পা রাখবে না তুমি। আইরিন শক্ত হয়ে দাঁড়ায়। সাদমান আইরিনের এক হাত টেনে ধরে। আদনান ঘাড় ঘুরিয়ে আইরিনের বা হাতের দিকে তাকায়, যে হাতটা সাদমানের হাতের মুঠোয় রয়েছে। আদনান শান্ত গলায় বলে, সাদমান, আইরিনের হাত ছাড়। সাদমান হাত ছাড়ে না। আদনানের হাত থেকে আইরিনের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে। আদনান আইরিনের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তুই আমার বোনের হাত ছাড় আর বের হয় এই বাড়ি থেকে। তোর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে আসিনি আমি। আমার বউয়ের হাত ছাড়, চলে যাচ্ছে। আমার বোন যাবে না তোর বাড়িতে। তোর বোন হলেও বউটা আমার। দুজনের টানাটানিতে আইরিনের মনে হচ্ছে হাত দুটো শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমজাদ শেখ এগিয়ে এসে দুজনকেই বলেন, দুইজনেই আইরিনের হাত ছাড়ো। আপনার ছেলেকে বলুন আইরিনের হাত ছাড়তে। সাদমান বলে, ওকে বলো আইরিনের হাত ছাড়তে। আইরিন যখন বলেছে ওই বাড়িতে যাবে না, তখন যাবে না। ওকে যেতে বলো ওই বাড়ি থেকে। আমজাদ শেখ বলেন, বিয়ে কোনো ছেলে খেলা নয়। সবাই মাথা ঠান্ডা করে শান্ত হও। এশার নামাজের পরপর তালুকদার বাড়ি থেকে সবাই আসবে, তখন আলোচনা হবে এই বিষয়ে। সাদমান মানে না বাবার কথা। আদনানের উপর রাগ জমে আছে কয়েক বছর ধরে। আদনান নিজেও আর এক মিনিট এই বাড়িতে দাঁড়াবে না। যেই বাড়িতে ওকে অপমান করা হয়েছে সেই বাড়িতে আর থাকার প্রশ্নই আসে না। আইরিনকে টেনে নিয়ে পা বাড়াতে সাদমান আদনানকে ধাক্কা দেয়। আদনান রেগে নিজেও সাদমানকে ধাক্কা দেয়। এক ধাক্কা দুই ধাক্কায় ধাক্কাতে হাতাহাতি শুরু হয় দুজনার মধ্যে। আইরিনকে ছেড়ে দুজনার কলার চেপে ধরে ফোঁসফোঁস করছে। বাড়ির সবাই এসে দুজনকে আলাদা করার চেষ্টা করছে, আর এটা সেটা বলছে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। আদনান হিসিয়ে বলে, তুই আইরিনের ভাই না হলে এতক্ষণে তোর খবর ছিল। তালুকদার আদনান লাকির গায়ে হাত দেওয়ার পরিমাণ হাড়ে হাড়ে টের পেতি এখন। সাদমান রাগে হুঁশ জ্ঞান হারিয়ে বলে, আমার বাল ছেড়ে উল্টে দিতি তুই। বের হো আমার বাড়ি থেকে। আর জীবনে এই বাড়িতে পা রাখবি না তুই। মুখে মুখে তর্কাতর্কিত হয়, মারামারিও লেগে যেতে নেয় দুজনের মধ্যে। বাড়ির কেউ দুজনকে আলাদা করতে পারছে না, কেউ কারো চেয়ে কম না। আইরিন দুই হাতে দুজনকে দুদিকে ঠেলার চেষ্টা করে বলে, ভাইয়া কি করছো এসব? ছাড়ো ওনাকে। আপনি ছাড়ুন আমার ভাইকে। নিজের বাড়িতে গিয়ে মারামারি করুন। ভাইয়া ছাড়ো। আদনান সাদমানের কলার ছেড়ে দেয়। নিজের কলার থেকে সাদমানের হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে ওকে নিচে ফেলে দিয়ে আইরিনকে পাজা কোলে তুলে নিয়ে বাইরের দিকে পা বাড়ায়। আদনানের পেছন পেছন ওর বন্ধুরাও এগিয়ে যায়। আইরিন আদনানের কোলে লাফালাফি করছে আর বকাবকি করছে ওকে। সাদমান নিচ থেকে উঠে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলে জহিরুল শেখ নাতির হাত টেনে ধরেন। সাদমান গর্জন করে আদনানকে গালাগালি করে। দাদার হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার। ওই লাখি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছে। জহিরুল শেখ বলেন, তুমি লাকির গায়ে হাত তুলে মোটেও ঠিক করনি সাদমান। আগে যা হয়েছে হয়েছে, বিয়েটা যেভাবে হোক হয়েছে। লাকি এখন এই বাড়ির জামাই। দাওয়াত দিয়ে এনে মেরে ধরে অপমান করা মোটেও ভালো কাজ নয়। এই কাহিনী এখন কোথা থেকে কোথায় গড়াবে কে জানে। ওই বাড়ির সবাই এখন আইরিনকে কথা শোনাবে। একবার বলেছি তো, দুই বাড়ির সবাই একসাথে বসে আলোচনা করব। লাকি সত্যি সত্যি রকিকে কিডন্যাপ করেছিল কিনা সেটা তো এখনো শিওর না আমরা। আইরিন রাগের মাথায় কি বলল না বলল সেসবের জেদ ধরে এমন করাটা মোটেও উচিত হয়নি তোমার। আমজাদ শেখ কিছু না বলে রেগে নিজের রুমের দিকে এগিয়ে যান। ওনার পেছন পেছন নাবিলা বেগম নিজেও এগিয়ে যান। আমজাদ শেখ কেমন যেন করছেন, ওনার প্রেশার বেড়ে গেছে বোধ হয়। আবার আইরিনকে পাজা কোলে নিয়ে তালুকদার বাড়ির ভিতর প্রবেশ করে আদনান আর ওর পেছন পেছন ওর বন্ধুরা। আদনানের মুখ রাগে লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আইরিন লাফালাফি করছে আর ওকে নামিয়ে দিতে বলছে। বাড়ির সবাই সোফা ছেড়ে উঠে ওদের দিকে এগিয়ে আসে। আদনানকে কিছু জিজ্ঞাসা করলেও আদনান কিছু বলে না। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। আদনানের বন্ধুরা জিজ্ঞাসা করলে মামুন রশিদ আদনানের বন্ধুদের জিজ্ঞাসা করলে মামুন রশিদ বলে, ওই বাড়িতে ঝামেলা হয়েছে, তাই লাকি আইরিনকে জোর করে নিয়ে চলে এসেছে। কি হয়েছে? কিসের ঝামেলা হয়েছে? আদনানের কাছ থেকেই জেনে নেবেন আঙ্কেল। রুমে এসে খাটের উপর নামায় আইরিনকে। আইরিন রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য খাট থেকে নেমে দরজার দিকে পা বাড়ালে আদনান ওর হাত টেনে ধরে। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে তেজি স্বরে বলে, হাত ছাড়ুন আমার। জীবনে না। আপনি ষড়যন্ত্র করে কেন বিয়ে করেছেন আমাকে? ভালোবাসি তাই। আদনানের মুখ থেকে ভালোবাসি কথা শুনে আইরিন যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে বলে, আপনি ভালোবাসেন আমায়? হ্যাঁ।
মিথ্যে কথা বলছেন আপনি। আপনি যতই মিথ্যে বলুন না কেন, আমি আপনার সংসার করব না। আপনার বাড়িতে থাকবো না আমি। যা ভাবো তুমি, আই ডোন্ট কেয়ার। তুমি শুধু আমার আর আমার সাথেই থাকবে, এটাই ফাইনাল। আইরিন রাগে ফুসফুস করতে করতে বলে, আমাকে আপনি জীবনেও পাবেন না। অলরেডি পেয়ে গেছে। এ জন্মে তো তোমাকে পেয়েই গেছে। আগামীতে যদি 1000বার জন্ম হয়, সেই 1000 জন্মেও তুমি আমার। তুমি আমার মানে তুমি শুধুই আমার। অনন্ত কালও তোমার পিছু ছাড়ছি না আমি। আমার পেছনে কেন পড়েছেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? বললাম না ভালোবাসি সেজন্য। কেন ভালোবাসেন? কেন ভালোবাসি সেটা কিভাবে বলবো? কেন ভালোবাসি সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু ভালোবাসি। 3 বছর, গত 3টা বছর ধরে ভালোবাসি তোমায়। গত 3 বছর ধরে চোখে চোখে রেখে তোমায় বড় করেছি। তাহলে বলো কিভাবে অন্যের হাতে দিব তোমাকে? এটা কি সম্ভব? সম্ভব না। তোমার আশপাশ থেকে কত আবর্জনা দূর করেছি হিসাব নেই। গত 3 বছরে তোমার যতগুলো বিয়ে ভেঙেছে, সেই সব বিয়ে আমি তালুকদার আদনানুল্লাহকে নিজ দায়িত্বে ভেঙেছে। এখন কিভাবে কি করেছি ভেঙেছি সে কথা জিজ্ঞেস করো না। আইরিন রেগে তাকিয়ে রইল আদনানের মুখের দিকে। আদনান আবারও বলে, সেদিন মাগরিবের আগে ঘাট থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম তোমাদের বাড়িতে কিছু পুরুষ মানুষ প্রবেশ করলো। কুদ্দুসের ছেলেকে জিজ্ঞেস করায় বলল তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে ঢাকায়, সামনের শুক্রবার নাকি বিয়ে। এত রাগ উঠেছিল যে বলার মতন না। বাইক থেকে নেমে তোমাদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু আবার উঠান থেকেই বেরিয়ে আসি। দুই ফ্যামিলির বিয়ে প্ল্যানিং শুরু করুক, আর এদিকে আমি আমার প্ল্যান সাজাই। আমি জানতাম শেখ বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তুমি আর তোমার পরিবার কোনোভাবেই রাজি হবে না। নির্বাচনের আগে কোনো ঝামেলা করতে চাইনি, তাই ভেবেছিলাম নির্বাচনের পর বিয়ে করব। সেজন্য ধৈর্য ধরেছিলাম, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি আমাকে ধৈর্য ধরে থাকতে দাওনি। বাধ্য করেছিলে এখনই বিয়ে করতে। আমি যেভাবে যা প্ল্যান করেছিলাম সেভাবে ঠিক তাই হয়েছে। আমার প্ল্যানের 1 ইঞ্চি এদিক ওদিক হয়নি। আমি আপনাকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি, অভদ্র পুরুষ। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি ঝগড়ুটে নারী। আমি আপনাকে খুন করে ফেলবো। এত তাড়াতাড়ি বিধবা হওয়ার শখ জেগেছে? হ্যাঁ, কিন্তু আমি তো এখনই মরতে চাই না। তোমার হাত ধরে পথ চলা এখনো বাকি, তোমার সাথে সংসার করা বাকি, বাবা হওয়া বাকি, আর কত কিছু কি বাকি রয়েছে এখনো। আমার কত স্বপ্ন তোমাকে নিয়ে। মরে গেলে এসব স্বপ্ন তো স্বপ্নই রয়ে যাবে। আমি থাকবো না আপনার সাথে, আর না থাকবে এই বাড়িতে। আমি বেঁচে আছি যতদিন ততদিন তুমি আমার সাথেই থাকবে। আমি মরে গেলেও তুমি এই বাড়িতেই থাকবে। আপনাকে সহ্য হয় না আমার। হয়ে যাবে, সহ্য হয়ে যাবে খুব শীঘ্রই। অল্প কিছুদিনের মধ্যেই তুমি আমাকে ভালোবাসবে। তখন তুমি নিজে আমার কাছ থেকে দূরে সরতে চাইবে না। আমি দূরে থাকলে তুমি কাছে পাওয়ার জন্য ছটফট করবে। আইরিন কাটকাট স্বরে বলে। জীবনেও না। আদনান ঠোঁটজোড়া প্রশস্ত করে বলে, এটাই হবে। আবার কথাগুলো মিলিয়ে নিও। এমনটা কখনোই হবে না। ছোটবেলা থেকে আপনি আমার সবচেয়ে অপছন্দের মানুষ, আর সেটাই থাকবেন সব সময়। সময় বলে দেবে সবকিছু। আপনি ষড়যন্ত্র করে ঠকিয়ে বিয়ে করেছেন আমায়। তোমাকে আগেই বলেছি আমি, আমার যা একবার পছন্দ হয় সেটা যে কোনো কিছু হতে পারে, তা আমি যে কোনো উপায় নিজের করে ছাড়ি। হয় আপোষে, নয়তো ছিঁড়ে, অথবা অন্য কোনো উপায়ে, তবে সেটা নিজের করেই ছাড়ি। আমি তালুকদার আদনান লাকি কখনো হারতে শিখিনি, আর না কিছু স্যাক্রিফাইস করতে শিখেছে। আমি তো কম্প্রোমাইজই করি না, সেখানে স্যাক্রিফাইস তো করার প্রশ্নই আসে না। আর সেটা যদি হও তুমি, তাহলে তো আরও না। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তুমি, তালুকদার আফসানা আইরিন। আইরিন রেগে কটমট করে বলে। আমি তালুকদার বংশের না, আমি শেখ বাড়ির মেয়ে। আদনান হেসে বলে, আসলেই শেখ বাড়িতে বড় হলেই কি তুমি শেখ বাড়ির মেয়ে হয়ে যাবে? তোমার শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় তো তালুকদার বংশের রক্ত। আমি ঘৃণা করি এই তালুকদার বংশকে, আর এই আপনাকেও। সে তুমি করতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে আমার হয়ে থাকবে অনন্তকালে, এটাই শুধু জানি আমি। আমি থাকতে চাই না আপনার সাথে। আর কতবার বলতে হবে? থাকতে হবে, থাকতে হবে। থাকবো না। আমি আপনাকে ভালোবাসতে বলেছিলাম, বলেছিলাম আমায় ভালোবাসুন। আপনি নিজের ইচ্ছায় ভালোবেসেছেন। দোষ আপনার। আপনি কেন ভালোবাসলেন? যাকে আমার পছন্দ না, তার সাথে থাকবো না আমি। আদনান আইরিনের হাত ছেড়ে নিচে থেকে আইরিনের চোয়াল ধরে ডান হাতে। আইরিন কিছু বুঝে ওঠার আগে চোয়াল ধরে টেনে এনে চুমু খায় আইরিনের গোলাপি নরম অধর জোড়ায়। আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আদনান শক্ত করে ধরে আরেকটা চুমু খায়। তারপর আইরিনের চোখে চোখ রেখে বলে, রাস্তা দিয়ে যাবার সময় হিজাবের মাঝে সাদা কালো চোখ দুটো যখন রেগে আমার দিকে তাকাতো,
প্রত্যেকবার তাকানোতে আমি খুন হয়ে যেতাম। আমি এই রাগী দৃষ্টি এসে তীরের ফলার মতন এই বুকে খেতে যেত। এভাবে তাকানো তোমার মোটেই উচিত হয়নি। দোষ তো আমার না, দোষ তোমার। তুমি কেন তাকাতে? তুমি তাকিয়ে তাকিয়ে তো সর্বনাশটা আমার করেছ। এখনো আমাকে দোষ দিলে তো হবে না। ঝাড়ি দিয়ে আদনানের হাত সরিয়ে দেয় আইরিন। নিজের অধৈর্যরা হাতের উল্টো পাশ দিয়ে মুছে তেজি স্বরে বলে, ছোবেন না আপনি আমায়। আমাকে ছোঁয়ার অধিকার দেইনি আমি আপনাকে। আদনান গা ঝাঁকিয়ে হেসে বলে, অধিকার? আমাকে অধিকার শেখাতে এসো না মেয়ে, তাহলে আর আমার হাত থেকে রেহাই পাবে না। কি করবেন আপনি? অনেক কিছু, যা তোমার কল্পনারও বাইরে। আপনাকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। যখন করবে তখন দেখা যাবে। নিচের গুলোকে শান্ত করে রেখে আসি, নয়তো পেট ফুলতে ফুলতে ব্লাস্ট হয়ে যাবে এক একটার। আইরিনকে রুমের ভেতর রেখে আদনান রুম থেকে বেরিয়ে যায়, বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে। বলা তো যায় না যদি বেরিয়ে চলে যায়, যা বিচ্ছুমি একটা। আইরিন রাগে গজগজ করতে থাকে, ইচ্ছে করছে পুরো রুম লন্ডভন্ড করে দিতে। এই আদনান লাকির মাথা ফাটাতে পারলে শান্তি লাগতো আইরিনের। এর আগেও ওর বড় ভাইকে ধরে মেরেছিল দুই ভাই মিলিয়ে। ওর বড় মামাকে মারার জন্য তেড়ে গিয়েছিল এই অসভ্য অভদ্র আদনান লাকি। আবার আজকেও ওদের বাড়িতে ওর বড় ভাইয়ের সাথে মারামারি করে ওকে জোর করে ধরে নিয়ে চলে এসেছে। আধা ঘন্টা পর রুমে ফিরে আসে আদনান। বাপদাদাকে কি বলে আসলো কে জানে। আদনানের হাতে বড় একটা প্লেট আর প্লেট ভর্তি খাবার। ফ্রেশ হয়ে এসে আইরিনকে খেতে বললে আইরিন কাটকাট স্বরে বলে, আপনার খাবার আপনিই খান, আমি খাবো না। রাগ করবে মানুষের সাথে, খাবারের সাথে কিসের রাগ? চুপচাপ খাও। আইরিন খাটের উপর উল্টো ফিরে শুয়ে বলে, খাবো না মানে খাবো না, এক কথা বারবার বলতে পারবো না আমি। আদনান নিজেও খায় না। প্লেট টেবিলের উপর রেখে হাত ধুয়ে শোয়ার জন্য প্রস্তুতি নেয়। শোয়া থেকে উঠে খাট থেকে নেমে দাঁড়ায় আইরিন। আদনান কপাল ভ্রু কুচকে তাকায় আইরিনের দিকে। আইরিন আলমারির ভেতর থেকে একটা চাদর বের করে এক ভাঁজ করে ফ্লোরে বিছিয়ে নেয়। খাটের উপর থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে চাদরের উপর রাখে আর তারপর বাথরুমে প্রবেশ করে। আদনান চেঞ্জ করে খাটের পাশে দাঁড়ায়, গ্লাসে পানি ঢেলে এক গ্লাস পানি পান করে। আইরিন বেরিয়ে আসে বাথরুম থেকে। আদনান আরেক গ্লাস পানি ঢেলে নিয়েছে গ্লাসে। আইরিন চাদরের কাছে এগিয়ে আসার আগেই আদনান চাদরের উপর পানি ঢেলে দেয়। আইরিনের দিকে তাকে ইনোসেন্ট ফেস করে বলে, উফ, হাত ফসকে পানি পড়ে গেল। আইরিন কটমট করে তাকিয়ে থাকে, তারপর আদনানের পাশে এসে দাঁড়ায়। পানির গ্লাস হাতে নিয়ে খাটের উপর পুরো জগের পানি ঢেলে দিয়ে বলে, উফস, ভুল করে হাত ফসকে পানি পড়ে গেল। আদনান গোল গোল চোখ করে খাটের দিকে তাকিয়ে থাকে। আইরিন চাদর গুটিয়ে ফ্লোরের পানি মুছে চাদর দূরে সরিয়ে রেখে ফ্লোরে শুয়ে পড়ে বালিশে মাথা রেখে। আদনান হাতের গ্লাস রেখে দেয়, রুমের বড় লাইট অফ করে ডিম লাইট অন করে। আইরিনের পাশে এসে দাঁড়ায়, কোনো কথা ছেড়ে আইরিনের উপরে উঠে লম্বা হয়ে শুয়ে পড়ে হতভম্ব আইরিন। আদনানকে ঠেলে সরানোর চেষ্টা করে বলে, সরুন, অসভ্য লোক, আমার উপর শুয়েছেন কেন আপনি? আদনান আইরিনকে শক্ত করে ধরে রেখে আইরিনের ঘাড়ে মুখ গুজে বলে, আমি ফ্লোরে ঘুমাতে পারি না, আমার নরম বিছানা না হলে ঘুম আসে না। আমি আজকে সারা রাত এখানেই ঘুমাবো। অসভ্য লোক, সরুন আমার উপর থেকে। বিছানা ভেজালে কেন? আপনি আমার বিছানায় পানি ঢেলেছেন কেন? ওটা বিছানা ছিল? ছিল না। না। আপনি সরবেন কি না? সরব না। লজ্জা করে না একটা মেয়ের গায়ের উপর উঠে শুয়ে থাকতে? আইরিন একটা মেয়ে না, আদনানকে এটা নিজের আমার বউ। উপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। উল্টো নিজের পিঠে ব্যথা পাচ্ছে। সরাতে না পেরে হাল ছেড়ে বলে, হাতির মতো শরীর, পাহাড়ের মতো ভারী, লজ্জা হওয়া উচিত এত বড় শরীর নিয়ে ছোট একটা মেয়ের গায়ের উপর উঠে শুয়ে থাকতে। হাতির মতো শরীর, পাহাড়ের মতো ভারী, এই শরীরের নিচে প্রতি রাতে তোমাকে পিষ্ট হতে হবে। অসভ্য লোক, সরুন, পিঠে ব্যথা পাচ্ছি আমি। আইনের উপর থেকে নেমে পাশে শয় আদনান। আইরিন সরে যাওয়ার আগে চার হাত পা দিয়ে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে আদনান। আইরিন আবারও ছটফট করে বলে, সমস্যা কি আপনার? এভাবে কেন ধরেছেন? আমার বউ, আমি যেভাবে খুশি সেভাবে ধরবো, তাতে তোমার কি? শরীরটা আমার। বউটা আমার। আল্লাহ তাআলা আপনাকে বোধহয় এতটুকু লজ্জা শরম দেয়নি। লজ্জা শরম আছে বলে কাপড় চোপড় পরে থাকি, নয়তো থাকতাম না। কাপড় চোপড় পরে। আইরিন চুপ হয়ে যায়। এই লোকের সাথে জীবনেও কথায় পারবে না। একটু পরেই আইরিনকে ছেড়ে উঠে বসে আদনান। আইরিন দ্রুত শোয়া থেকে উঠে দূরে সরে যায়। আদনান ঘাড় ঘুরিয়ে আইরিনের দিকে তাকায়। আদনান বসা থেকে উঠে রুমের বড় লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে দেখে শোয়ার মতো কোনো অবস্থায় নেই, যেখানে শুবে শরীর ভিজবেই। কটমট করে তাকায় আইরিনের দিকে। আইরিন চুপচাপ বসে আছে ফ্লোরে। আদনান বলে, এই বালের ফ্লোরে ঘুমানো যায়? 2 মিনিটেই পুরো শরীর ব্যথা হয়ে গেছে। আইরিন রাগী স্বরে বলে, এতক্ষণ যে হাতির মতো শরীরটা নিয়ে আমার উপর শুয়েছিলেন, আমার শরীর ব্যথা করছে না? পানি কে ঢালতে বলেছিল? 100 বার ঢালবো। আমিও 100 বার শুনবো। আদনান বিছানার দিকে আবার তাকিয়ে আইরিনের দিকে তাকায়, তারপর বলে, আমি ফ্লোরে ঘুমাতে পারবো না। তাতে আমি কি করব?
ঘুমোতে পারবেন না সেটা আপনার সমস্যা, আমার তো না। অন্য রুমে গিয়ে যে ঘুমাবো সেটাও হবে না, সব রুম বন্ধ। আপনার বন্ধুর সাথে গিয়ে ঘুমান। আর তুমি? আমি এখানেই থাকবো। 28 বছর পার করে 29 বছর হয়ে গেছে বউ ছাড়া থাকছি, আর থাকতে পারবো না। আমার ধারে কাছেও আসবেন না আপনি। আরেকবার আমার কাছে আসলে না খবর আছে আপনার। আদনান তখনই দ্রুত পায়ে আইরিনের সামনে এসে দাঁড়ায়, ঝুঁকে পড়ে এক হাতে আইরিনের গাল টিপে বলে। এই যে এসেছি, কি করবে তুমি? আদনানের হাতে আঘাত করে ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে দেয় আইরিন। আঙ্গুল তুলে শাসিয়ে বলে। আর একবার আমাকে ছুলে খবর আছে বলে রাখলাম, অসভ্য অভদ্র লোক একটা। আদনান দুই হাতে আইরিনের মাথা চেপে ধরে আরো একটু ঝুঁকে টপাটপ বেশ কয়েকটা চুমু খায় নরম গোলাপি ওষ্ঠ জোড়ায়। আইরিন রেগে আদনানের হাত ধরে জোরসে এক কামড় বসায়। কামড় খেয়ে আদনানের উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা লাল বর্ণ ধারণ করেছে, তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হচ্ছে না। আইরিনের সামনে পায়ের উপর ভর করে বসে তাকিয়ে রইল। আদনানের হাত ছেড়ে দেয় আইরিন। কামড় দেওয়া জায়গাটুকু ফুলে কেমন যেন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ওইটুকু জায়গার চামড়া মাংস কামড় দিয়ে তুলে আলাদা করে ফেলেছে। আদনান নিজেও হাতের দিকে তাকায়। হায় রে মেয়ের রাগ রে। বাম হাতটা এগিয়ে দিয়ে আদনান বলে। রাগ না কমলে এটাতেও দাও। মুখ ঘুরিয়ে নেয় আইরিন। আদনান তাকিয়ে থাকে আইরিনের মুখের দিকে। এই মেয়ে তো ওর গলায় ছুরি চালাতেও 2 মিনিট ভাববে না। আদনান বসা থেকে উঠে দাঁড়ায়, বিছানার চাদর তুলে নিচে রাখে, তারপর বালিশ দুটো বিছানার উপর থেকে ম্যাট্রেসটা তুলে উল্টো করে বিছায়। আবার ম্যাট্রেসের এপাশ যদিও একটু শক্ত, তবে ফ্লোরের মতন না, আরামেই ঘুমানো যাবে। ওয়ার্ড্রপ থেকে বিছানার চাদর বের করে বিছিয়ে নেয়, নিচ থেকে বালিশ 3টা তুলে বিছানায় রাখে। জীবনে যা না করেছে আজ বউয়ের জন্য তাই করলো। কোনোদিনও নিজের বালিশটা ঠিক করে রাখেনি যেই ছেলে, সেই ছেলে আজ বউয়ের জন্য পুরো বিছানা উলট পালট করে ঠিক করলো। আদনান নিজের ডান হাতের দিকে তাকায়, প্রচণ্ড রকমের ব্যথা করছে। কি জোরেই না কামড়টা দিয়েছিল। ঘুরে আইরিনের দিকে তাকায়, এখনো আগের মতোই ফ্লোরে বসে আছে, তাকিয়ে আছে ওর দিকে। মনে মনে কি প্ল্যান করছে কে জানে। রাগের মাথায় রাতে না আবার জামাইকে সত্যি সত্যি খুন করে বসে। এই মেয়েকে দিয়ে আর বিশ্বাস নেই। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসে আদনান, খালি জগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কয়েক মিনিট পর পানি ভর্তি জগ হাতে রুমে ফিরে আসে। আইরিন এখনো আগের মতোই বসে আছে, একটু নড়াচড়া করেনি বোধহয়। এত তেজ এইটুকুনো শরীর প্রতিটা ইঞ্চি রাগে জেদে টইটুম্বর। গ্লাসে পানি ঢেলে আইরিনের পাশে রেখে তারপর খাবারের বড় প্লেটটা হাতে নিয়ে আইরিনের সামনে এসে 2 পা ভাঁজ করে বসে। আইরিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আদনান পোলাও মেখে আইরিনের মুখের সামনে ধরে বলে। হা করো। আইরিন হাঁ করে না, মুখে কিছু বলেও না। আদনান বাম হাতে আইরিনের চোয়াল ধরে নিজের দিকে ফেরায়, মুখ শান্ত গলায় বলে। খাও। খাবো না। খিদে পেয়েছে তো খাবে না কেন? এখন না খেলে সকালে খেতে হবে না? সকালে না খেলে দুপুরে না খেয়ে থাকতে পারবে? না খেয়ে মরে যাব, তাও খাবো না। এত জেদ ভালো না, ভালোভাবে বলছি খাও। আপনাদের জেদ থাকতে পারবে, অথচ অন্য কারো জেদ থাকতে পারবে না, তাই না? আমি বলেছি এই কথা? খাবো না আমি, সরুন আপনি আমার সামনে থেকে। আমি কিন্তু খাইনি। আমি খেতে নিষেধ করেছি? খাবার হাতে নিয়েই তো বসে আছেন। খেতে নিষেধ করেছে কে? তুমি না খেলে আমি কিভাবে খাবো? হাত দিয়ে তুলে মুখে পুরবেন, তারপর গলা দিয়ে গিলে পেটে নেবেন। হা করো। আইরিন ঝাড়ি দিয়ে বলে। বলছি না খাবো না, শুনতে পান না আপনি? আদনান নিজেও রেগে ধমক দিয়ে বলে। ঠাটিয়ে মারবো এক চড়। ভালোভাবে বলছি, ভাল লাগছে না। হা কর তাড়াতাড়ি। আইরিন আদনানের চেয়েও বেশি রেগে বলে। খাবো না বলেছি মানে খাবো না আমি। আদনান নিজের রাগ কমিয়ে নিজেকে শান্ত করে। রেগে গেলে হবে না, শান্ত গলায় বলে। সেই দুপুরে খেয়েছো অল্প খাবার, সারা রাত না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। বেশি না খেলে অল্প খাও। আমাকে নিয়ে এত চিন্তা কেন আপনার? এত দরদ কেন আমার জন্যে? আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। কথাগুলো বলে আইরিন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আদনান আইরিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে। জান ভালোবাসি তো। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে আদনানের মুখের দিকে তাকায় আইরিন। কিছু একটা ছিল ওই কণ্ঠস্বরে, অদ্ভুত রকমের একটা কণ্ঠস্বর। এমন কণ্ঠস্বর তালুকদার আদনান লাকির কখনো ছিল না। এমন মায়াময় কণ্ঠস্বর তালুকদার আদনান লাকির হতেই পারে না। আইরিন হাত ধুয়ে এসে নিজের হাতে খাওয়া শুরু করে। আদনানের হাতে খাবে না। আদনান কিছু সময় আইরিনের মুখের দিকে তাকিয়ে থেকে নিজেও খাওয়া শুরু করে। এক প্লেটে দুজন। প্লেটের খাবার প্রায় শেষ। খাওয়ার মাঝে আইরিন একবারও আদনানের মুখের দিকে তাকায় না, প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে যায়। আইরিন পোলাও মাংস মুখে দেওয়ার জন্য আবার তুলতে আদনান বাম হাতে আইরিনের হাতটা খপ করে ধরে। আইরিন চোখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। কিছু বলবে তার আগে আদনান আইরিনের হাতটা টেনে এনে হাতের খাবারটুকু নিজের মুখে পুড়ে নেয়। রাগে আইরিনের মুখ আবার লাল হয়ে ওঠে মুহূর্তে। আদনানের মুখের খাবার গিলে আইরিনের হাতের আঙ্গুলগুলো চেটেপুটে পরিষ্কার করে ছেড়ে দেয় হাত। আইরিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে আদনানের মুখের দিকে। এই মানুষটা কি দিয়ে তৈরি? আদনান হাতে পোলাও মাংস তুলে আইরিনের চোয়াল চেপে ধরে দ্রুত আইরিনের মুখে পুড়ে দেয়।
আইরিন রেগে বসা থেকে উঠে দাঁড়ায়। মুখের খাবার গিলে নিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বাথরুমে প্রবেশ করে, খাবেই না আর। আদনান শরীর ঝাঁকি হেসে উঠে বাকি খাবার শেষ করে। তালুকদারের নাতনিকে খাওয়াতে অনেক প্যারা সহ্য করতে হয়েছে আজকে। হাজারবার বলার পর খেতে বসেছিল। আদনান হাত ধুয়ে এসে দেখে আইরিন দাঁড়িয়ে আছে এখনো, আবার পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, না শুয়ে দাঁড়িয়ে আছো কেন? কোলে তুলে নিয়ে শোয়াতে হবে। আইরিন দাঁতে দাঁত চেপে বলে, শোবো না আমি আপনার সাথে, আমার সাথে না শুলে কার সাথে শোবে? ভূতের সাথে। আদনান পানি খেয়ে গ্লাস রেখে আইরিনের কাছে এগিয়ে আসে, মুচকি হেসে বলে। মনে করো ওই ভূতটাই আমি। এখন আসো ঘুমাবো। আদনান আইরিনের হাত ধরতে নিলে আইরিন নিজেই খাটে উঠে শুয়ে পড়ে। আদনান লাইট অফ করে শুয়ে পড়ে। আইরিন উল্টো ফিরে শোয়। আদনান আইরিনের কাছে এগিয়ে আসে, জোর করে টেনে আইরিনকে নিজের দিকে ফেরায়। আইরিন রাগী স্বরে বলে, ছাড়ুন আমায়। কেন ছাড়বো? আপনার ছোঁয়া সহ্য হয় না আমার। অনন্তকাল সহ্য করতে হবে। ছাড়ুন। আদনান ছাড়ে না, উল্টো শক্ত করে জড়িয়ে ধরে বলে। নো ছাড়াছাড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে আসে আইরিন। ড্রয়িং রুমে আসতেই শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। দুজনে একসাথে প্রবেশ করে রান্নাঘরে। আইরিন শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, কি কি রান্না করতে হবে মা? তোমাকে রান্না করতে হবে না, চা কফি বানাও শুধু। মাথা নাড়িয়ে চা বানানোর জন্য সসপ্যান হাতে নেয় আইরিন। ফারজানা তালুকদার রান্নাঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু হাতে নেন। আইরিন সসপ্যান রেখে শাশুড়ি মায়ের হাত থেকে জোর করে ঝাড়ু নিয়ে রান্নাঘর সহ ড্রয়িং রুম ঝাড়ু দেয়। ঝাড়ু দেওয়া শেষ করে ঝাড়ু রেখে চা বানানোর জন্য পানি গরম হতে দেয়। ড্রয়িং রুমে উপস্থিত হয় বাড়ির ছোট বড় অনেকেই। আইরিন চা কফি বানিয়ে সবাইকে দেয়। আবার রান্নাঘরে আসার জন্য আগায়। রেশমা তালুকদার আইরিনের দিকে এগিয়ে আসতে আসতে বলেন, লাকি কোথায়? আইরিন দাঁড়িয়ে যায়। দাদি শাশুড়ির দিকে তাকিয়ে আস্তে করে বলে, তোমার লাকিকে আমার আঁচলের নিচে লুকিয়ে রেখেছি, ধরে নিয়ে যাও। দাদি ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে আইরিনের দিকে। আইরিন চলে যায় রান্নাঘরের দিকে। 8টার পর পর আইরিনের দুই মামা আর নানা আসে তালুকদার বাড়িতে। তিনজনকে সোফায় বসতে দেওয়া হয়। মামা নানা আসার খবর শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আইরিন। একে একে সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। আদনানকে ডেকে আনা হয়। সকলের চোখ মুখ গম্ভীর থমথমে। জহিরুল ইসলাম আদনানের দিকে তাকিয়ে বলেন, রাতে তোমার বাবা দাদার সাথে আলোচনা হয়েছে আমাদের। আমার নাতিও ভুল করেছে, তুমিও ভুল করেছো। তোমাদের দুজনের একজনেরও উচিত হয়নি নিজেদের মধ্যে ওভাবে হাতাহাতি করা। যাই হোক, যা হয়ে গেছে সেসব নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব নিয়ে ভেবে কথা বাড়ানোর কোনো মানে হয় না। রাগারাগি রেষারেষি বাদ দিতে হবে এখন। আদনান গম্ভীর গলায় বলেন, দিলাম বাদ, কিন্তু আমি আর আমার বউ কোনোদিন শেখ বাড়িতে যাব না। আপনারা সবাই এখানে আসবেন, এই বাড়ির সবাই যাবে। আমজাদ শেখ বলেন, কেমন কথা বলছো লাকি? তুমি কেন যাবে না? আর আইরিন বা কেন যাবে না? কেমন কথা বলছি? আমি যাব না ওই বাড়ি। যেখানে আমি যাব না সেখানে আমার বউ কেন যাবে? আদনানের তেরা তেরা কথা শুনে আইরিন শুধু ফুলছে। আদনানের এক একটা কথা শুনে খাপাটের দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে থাকে। এই অভদ্র লোক নিজেকে ভাবে কি যা বলবে তাই শুনতে হবে নাকি সকলের? সবাই শুনলেও অন্তত আইরিন শুনবে না। আদনান ঘাড় ঘুরিয়ে আইরিনের দিকে তাকায়। আদনানকে নিজের দিকে তাকাতে দেখে আইরিন এর মেজাজ সপ্তমে। আইরিন মামার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, মামা আমি থাকবো না এই বাড়িতে। ঠকিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করেছেন আমায় উনি। আমি কোনো ঠকবাজ ষড়যন্ত্রকারী লোকের সাথে সংসার করব না। আমি আজকেই চলে যাব তোমাদের সাথে। আমি আর এক মুহূর্তে এই বাড়ি থাকবো না। রেশমা তালুকদার আইরিনের কথার আগা গোড়া কিছুই বুঝতে না পেরে বলেন, আইরিন কি বলছো এসব? ঠকিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করেছে মানে কি? আইরিন ঘাড় ঘুরিয়ে দাদি শাশুড়ির মুখের দিকে তাকায়। আইরিনের কথার আগাগোড়া উপস্থিত অনেকেই বুঝতে পারেনি। সবাই তাকিয়ে আছে আইরিনের দিকে। আইরিন আগের মতোই রাগী স্বরে বলে, তোমাদের লাকি ষড়যন্ত্র করে প্ল্যান করে বিয়ে করেছে আমায়। উনি ইচ্ছে করে আদনান রকি তার পরিবারকে কিডন্যাপ করিয়েছিল মানুষ ভাড়া করে। আইরিনের কথা শুনে উপস্থিত সকলের মুখ হা হয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আইরিনের কথা শুনে উপস্থিত সকলের মুখ হা হয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সকলের মধ্যে অস্বাভাবিকতা দেখা গেলেও তালুকদার আতিকুর রহমান, আফসাদ তালুকদার আর আদনানের বন্ধুদের মধ্যে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আইরিন স্পষ্টতই বুঝতে পারছে এই কয়েকজন আদনানের প্ল্যানে সামিল ছিল। রেশমা তালুকদার ভীষণ অবাক হয়ে বলেন, এসব কি বলছো তুমি আইরিন? যা বলছি ঠিকই বলছি আমি। জিজ্ঞেস করো তোমার লাকিকে আমি মিথ্যে বলেছি কিনা। রেশমা তালুকদার নাতির দিকে তাকিয়ে সত্যি সত্যি জিজ্ঞাসা করেন, আইরিন এসব কি বলছে লাকি? তুমি এসব করেছো? আদনান দাদির দিকে তাকিয়ে বলে, তোমার মনে হয় আমি এসব করব? গিয়েছিলাম বিয়ে খেতে। বিয়ে ভেঙে যাওয়ার পর দাদার কথায় বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম।
যেহেতু দেখতে শুনতে ভালো, তাই অমত করিনি। বিয়ে করে দেখছি আমি নিজেই বিপদে পড়ে গেলাম। একদম মিথ্যে বলবেন না। আইরিন ভয়ঙ্কর রকম রেগে যাচ্ছে। আদনান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আইরিনের দিকে, শান্ত গলায় বলে, মিথ্যে কথা বললাম? দাদার কথা শুনেই তো বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম, নয়তো আরও দেরি করে বিয়ে করতাম আমি। এখনই বিয়ে করার কোনো প্ল্যান ছিল না আমার। বিয়ে যখন করেছি বউ হিসাবে মেনেও নিয়েছি। গতকাল তুমি আর তোমার বড় ভাই সব ঝামেলা তৈরি করেছ। বউ বাপের বাড়িতে রাখার জন্য বিয়ে করেছি আমি। ওই বাড়িতে যাবে না তুমি, মানে যাবে না, এটাই আমার শেষ কথা। আইরিন রেগে কাঁপতে কাঁপতে বলে, আমি এক্ষুনি চলে যাব, কারো ক্ষমতা থাকলে আটকে দেখা কামায়। কথাগুলো শেষ করে আইরিন বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে যায়। আদনান সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, নিজেও বড় বড় কদমে এগিয়ে গিয়ে আইরিনের হাত টেনে ধরে। আইরিন ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও লাভ হয় না। একজন শক্তিশালী পুরুষের হাত থেকে মুক্তি পাওয়া এতই সহজ নাকি? আইরিন হাত টানাটানি করে তেজি স্বরে বলে, হাত ছাড়ুন বলছি। বলেছি তো, অনন্তকালও না। আমি থাকবো না আপনার সাথে। মুক্তি নেই তো আমার কাছ থেকে। আইরিন নিজের মামা নানার দিকে তাকিয়ে বলে, মামা নিয়ে চলো এখান থেকে আমায়। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ান। ঝামেলা মেটাতে সে আরও বড় ঝামেলায় পড়ে গেলেন। এই দুজন যেদি নারী পুরুষ একসাথে কিভাবে সংসার করবে। আদনান সময় নষ্ট করে না, আইরিনকে আবারও পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মামা, না না, আপনারা কিছু খেয়ে যাবেন, ওয়েট করুন, আমি আসছি কিছুক্ষণ পর। আইরিন আদনানের কোলে ছোটাছুটি করে তেজি স্বরে অনেক কিছু বলে আদনানকে, তবে আদনান সেসব গায়ে মাখে না। সোজা রুমে এসে আইরিনকে কোল থেকে নামিয়ে দেয়। আইরিন রাগে জেদে হুঁশ জ্ঞান হারিয়ে আদনানের টি শার্টের গলার কাছে দুই হাতে খামচে ধরে ঝাঁকিয়ে বলে, আমি থাকবো না আপনার সাথে। আপনি নিজেকে কি ভাবেন, রাজা? সবাই আপনার মতো কথা মতো চলবে? আদনান ধীর হাসি হেসে বলে, রাজা নয়, কিন্তু আমার রাজতে আমি নিয়ম বানাই। এই উত্তর শুনে আইরিনের মাথায় যেন আরো আগুন ধরে যায়। আগের মতোই তেজি গলায় বলে, আমি মানি না আপনার নিয়ম। আই ডোন্ট কেয়ার। আপনাকে পুড়িয়ে ছাই করে দেব আমি। আদনান গা ঝাঁকিয়ে হেসে বলে, তুমি ভুলে যেও না, তালুকদার আদনান লাকি যদি পড়ে, তাহলে তুমিও তালুকদার আফসানা আইরিন তার সাথেই পড়বে। আইরিন রাগে কাঁপতে থাকে থরথর করে। আদনান নিজের টি শার্ট থেকে আইরিনের হাত ছাড়িয়ে নেয়। আইরিনের হাত দুটো বুকের বাঁ পাশে চেপে ধরে নরম শান্ত স্বরে বলে, তুমি আমার জীবনে ঢুকে এমনভাবে শিকড় ছড়িয়েছ যে আমার তোমায় ছাড়া নিঃশ্বাস নিতে পারি না এখন। অথচ তুমি সেই নিঃশ্বাস কেড়ে নিতে চাও সব সময়। তুমি না থাকলে এই লাকি অটোমেটিক ঝুলে পড়ে ছাই হয়ে যাবে। কষ্ট করে তোমার পুড়িয়ে ছাই করতে হবে না মিসেস লাকি। সারাদিন পেরিয়ে গেছে, আইরিন রাগে জেদে এখনো খাবার খায়নি। আদনান হাজারো বলে কেউ খাওয়াতে পারেনি আইরিনকে। আদনান মিথ্যে বলায় আইরিন ভীষণ ক্ষেপে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, কারোর সামনে যাচ্ছেও না। সেই যে সকালে আদনান জোর করে কোলে তুলে নিয়ে রুমে এসেছিল, তখন থেকে রুমেই রয়েছে। আইরিনের রাগ দেখে কেউ সেভাবে কিছু বলছে না ওকে। তালুকদার বাড়ির সবাই জানতে পেরেছে আদনানের কর্মকাণ্ড। তারা বুঝতে পারছে আইরিনের এমন রাগ স্বাভাবিক। তাদের বাড়ির মেয়ের সাথে এমন হলে তারা এতক্ষণে সেই ছেলেকে জেলের ভিতরে ভরে দিত। শেখ বাড়ির সবাই যে চুপচাপ সব মেনে নিয়েছে সেটাই তো আশ্চর্যের। আইরিন সহজে মানবে না সেটা সবাই বুঝতে পেরেছে। এই মেয়ের যা রাগ জেদ সেটা গ্রামের অনেকেই জানে। যাকে কিনা দুই চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেই ষড়যন্ত্র করে প্ল্যান সাজিয়ে ওকে বিয়ে করেছে। সন্ধ্যার পরপর রুমে প্রবেশ করে আদনান। আইরিন খাটে শুয়ে আছে উল্টো পাশ ফিরে। আদনান খাটের কাছে এগিয়ে এসে আইরিনকে ডেকে বলে, ওঠো। আইরিনের কোনো সারা শব্দ নেই। ঘুমিয়ে গেছে নাকি? আদনান ডান হাত বাড়িয়ে আইরিনের বাহু ধরে। আইরিন ঝাড়া মেরে আদনানের হাত সরিয়ে দিয়ে উঠে বসে। কিছু বলতে গিয়েও থেমে যায় আইরিন। রুমে ওর বড় মামি, নানি আর মামাতো বোন দাঁড়িয়ে আছে। আদনান রুম থেকে বেরিয়ে যায়। নাবিলা বেগম আইরিনের কাছে এগিয়ে আসেন। আইরিনের ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে ওনার চোখ দুটো ছলছল করে ওঠে। আইরিনের জন্মের পর ওকে বুকে আগলে নিজের মেয়ের মতো করে বড় করেছেন। রোজা থাকা ছাড়া কখনো একবেলা না খেয়ে থাকতে দিতেন না আইরিনকে। সেই মেয়ে সকাল থেকে একেবারেই না খেয়ে আছে, একটু পানিও নাকি খায়নি। চোখ মুখ ফোলা ফোলা, কিন্তু ঠোঁট দুটো একদম শুকিয়ে রয়েছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে ধরা গলায় বলেন, না খেয়ে আছিস কেন মা? জানিস না খাবারের সাথে রাগ দেখাতে নেই? আইরিন নাবিলা বেগমের হাত দুটো ধরে বলে, মামুনি আমি এখানে থাকবো না, আমায় নিয়ে চলো এখান থেকে। এমন কথা বলতে হয় না মা, এটা তো শ্বশুর বাড়ি, তোকে এখানেই থাকতে হবে। মামুনি আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। এই তালুকদারদের সহ্য হয় না আমার। আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোর মামা তোকে নিয়ে টেনশন করতে করতে প্রেশার আবার হাই করে ফেলেছে। তোর নানাও অনেক টেনশন করছে তোকে নিয়ে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, লাকি তোকে ভালোবাসে বলেই এসব করেছে। এই বাড়ি থেকে যদি সাধারণভাবে বিয়ের প্রস্তাব পাঠানো হতো তাহলে তুই বা আমরা কেউই
কোনো দিন কোনোভাবেই রাজি হতাম না। এটা সত্যি কথা। লাকি জানতো প্রস্তাব পাঠালে এই বিয়ে হবে না। আবার আমরাও তোকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বারবার। এখন যা হয়েছে সব ভুলে যা। তোর মামা নানা সবাই তো সব কিছু মেনে নিয়েছে, তুইও মেনে নে। লাকি ভালো ছেলে, গ্রামের সবাই জানে। বাজে কোনো নেশা নেই। ছোটবেলায় ঝগড়াঝাটি মারামারি কম বেশি সবাই করে। পুরনো স্মৃতি মন থেকে ঝেড়ে ফেল। আইরিন অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, তুমি বলছো এসব কথা? ওরা কি কি করেছিল ভুলে গেছো তুমি? সময়ের সাথে সাথে পুরনো সব কিছু ফিকে হয়ে যায়, শুধু ভালোবাসা বাদে। কুলসুম বেগম বলেন, আগামী পরশু তুই আর আদনান যাবি আমাদের বাড়িতে। আদনান রাজি হয়েছে যেতে। নাবিলা বেগম অনেকটা সময় নিয়ে আইরিনকে বোঝান। বোঝানো শেষ করে নিজের হাতে খাইয়ে দেন। খাওয়ানো শেষ করে আবারও বোঝান। আইরিন শুধু চুপচাপ সব শুনে মুখ ফুটে কিছু বলে না। মামির কথা কানে তুলেছে কিনা কে জানে। খাওয়া শেষ হলে খাট থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে ড্রেস বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। রাগের কারণে গোসলও করেনি আজ। নাবিলা বেগম, কুলসুল বেগম আর শেফা রুম থেকে বেরিয়ে যায়। নিচে নেমে এসে তালুকদার বাড়ি সকলের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে যাওয়ার জন্য জোর করলেও কেউ রাজি হয় না। অন্য দিন এসে খাবে জানায়। আদনান রুমে ফিরে এসে আইরিনকে রুমে পায় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। চারিদিক অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। কৃত্রিম আলো জ্বলে আছে বাড়ির সামনেরটায়। বেলকনিটাও অন্ধকারে তলিয়ে আছে। আইরিন গোসল শেষ করে বাথরুম থেকে বেরিয়ে আসে। ভেজা কাপড় মেলে দেওয়ার জন্য ব্যালকনিতে এসে লাইট অন করতে আদনানকে দেখতে পায়। আদনান ঘুরে দাঁড়িয়ে আইরিনের দিকে তাকিয়ে থাকে। আইরিন কাপড় মেলে দিয়ে রুমে ফিরে আসে। চুল থেকে টাওয়েল খুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। ফ্যান অন করে খাটে বসে। আদনান ব্যালকনি লাইট অফ করে রুমে ফিরে আসে। মন মরা হয়ে বসে থাকা আইরিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর আইরিনের পাশে এসে বসে। আইরিন কোনো রকম রিয়াকশন দেখায় না। আদনান কিছু বলতে চায়, তবে বলতে পারছে না। এখন যেন আদনানের মুখও বন্ধ হয়ে গেছে। কিছু না বলে আদনান রুম থেকে বেরিয়ে যায়। চুল শুকিয়ে বেঁধে নিয়ে খাটে উঠে শুয়ে পড়ে আইরিন। কেউ আর আসেনি এই রুমে, ওকে কিছু বলেওনি। রাত 10টা নাগাদ আবারও রুমে ফিরে আসে আদনান। খাটের দিকে তাকিয়ে দেখে আইরিন শুয়ে আছে। দরজা লক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা হালকা আলোয় খাটে উঠে শুয়ে পড়ে আইরিনের পাশে। কিছু সময় চুপচাপ শুয়ে রইল। তারপর কাত হয়ে একটানে আইরিনকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে। আইরিন কিছু বলে না, নিশ্চুপ হয়ে রইল। আদনান আইরিনের গালে হাত রেখে আইরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, সরি, সব কিছুর জন্য সরি। আমি বুঝতে পারিনি তুমি এত আঘাত পাবে। আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি একটাবার শুধু পুরনো সব কিছু ভুলে যাও। বিশ্বাস করো, আমি দ্বিতীয়বার অভিযোগ করার সুযোগ দেব না তোমাকে। আইরিনের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ে। আদনান বুঝতে পারে আইরিন কাঁদছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দিয়ে অন্ধকারে তারপর মাথাটা নিজের বুকে চেপে ধরে। আইরিন ফুঁপিয়ে উঠে শব্দ করে। আইরিন আদনানের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে থেকে কান্না জড়ানো গলায় বলে, আপনি আমার ভীষণ অপছন্দের মানুষ। আপনাকে ঘৃণা করি আমি আদনান লাকি। আদনান আইরিনের মুখের উপর ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, জানি তো, আমি সব জানি। এখন ঘুমাও। ছাড়ুন আমায়। ছাড়বো না। রোজ রাতে তুমি আমার বুকেই ঘুমাবে, যত যাই হোক না কেন। এখন ঘুমাও। এভাবে ঘুম আসবে না আমার। অভ্যাস করো। ছাড়ুন। আদনান আইরিনের মাথা বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে নিশ্চুপ হয়ে থাকে। আইরিন ছোটাছুটি করেও আদনানের বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারে না। একসময় হাল ছেড়ে আদনানের বুকে লেপ্টে নিশ্চুপ হয়ে যায় নিজেও। সময় গড়ায় রাত বাড়ে। আইরিন আদনানের বাহুবন্ধনে আবদ্ধ থেকে ঘুমিয়ে যায়। আদনানের ঘুম আসছে না, তবুও চোখ বন্ধ করে আছে। একটু পরপর মাথা ঝুঁকে আইরিনের মাথায় কপালে চুমু খায়। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে আসে আইরিন। আদনান মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। ড্রয়িং রুমে আসতে আজকেও শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। টুকটাক কথা বলে শাশুড়ির সাথে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে চা বানানোর জন্য সসপ্যানে পানি গরম হতে দেয়। এই বাড়ির সবাই 6টার আগে ঘুম থেকে উঠে যায়, এটাই নিয়ম। চা পাতা ফুটতে ফুটতে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। কাপে চা ঢেলে ড্রয়িং রুমে নিয়ে আসে আইরিন। সকলের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রান্নাঘরে ফিরে আসে। কফি বানানোর জন্য আবার পানি গরম হতে দেয়। আদনান মাত্রই বাড়িতে ফিরে রুমের দিকে এগিয়ে গেল। কফি বানিয়ে নিয়ে রুমে যাওয়ার জন্য আগায়। সিঁড়ির কাছাকাছি আসতেই তালুকদার আতিকুর রহমানের ছোট ভাইয়ের বউ আইরিনের সামনে পড়ে। তিনি আইরিনকে থামিয়ে দিয়ে বলেন, নাতির ঘরে পুতির মুখ কবে দেখবো নাতি বউ? আইরিনের কপাল ভ্রু কুচকে যায়। 1 সপ্তাহ হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যে নাতির ঘরে পুতি দেখতে চাইছে। আশ্চর্য। আইরিনকে চুপ থাকতে দেখে দাদি আবারও বলেন, কথা কস না কেন বউ? পুতির মুখ কবে দেখবো?
আইরিন কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে আদনান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলে, পুতির মুখ বোধহয় এ জন্ম দেখতে পাবে না দাদি। তোমার নাতি বউকে ছোঁয়ার আগেই ছ্যাঁত করে ওঠে। এই যে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেভাবে ছ্যাঁত করে শব্দ হয়, ঠিক তেমনই তোমার নাতি বউকে ছোঁয়ার আগেই হয়। আইরিন সব কথা স্পষ্ট শুনতে পেলেও দাদি শুনতে পাননি, কারণ দাদির কানে সমস্যা আছে। তাকে কিছু বললে জোরে জোরে বলতে হয়, নয়তো শোনেন না। আদনান আইরিনের পাশে দাঁড়িয়ে আইরিনের হাত থেকে কফির মগ হাতে নেয়। আইরিন কটমট করে আদনানের মুখের দিকে তাকায়। আদনান মুচকি হেসে বলে, এভাবে তাকিও না, খুন হয়ে যাব। তোমার তীক্ষ্ণ ধারালো দৃষ্টি আমার এখানে এসে গেঁথে যায় প্রাণেশ্বরী। বুকের বাঁ পাশে দেখায় আদনান। আইরিন রাগী দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আদনান দাদির সাথে কথা বলতে বলতে সোফার দিকে এগিয়ে আসে। শাশুড়ির হাতে হাতে রান্নার কাজে সাহায্য করে আইরিন। সারাদিন মোটামুটি ভালোই কেটেছে আইরিনের। এই বাড়ির কেউ কোনো কিছুই বলেনি ওকে। আদনানও বেশি জ্বালায়নি। বাড়ির সব মেহমান আজকে চলে গেছে নিজেদের বাড়িতে। রাতের খাবার সকলের সাথে খেয়েছে আইরিন। ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করে রেখে রুমে চলে আসে। আদনান ড্রয়িং রুমে এসে বাপদাদার সাথে কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে। আইরিন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। আদনান রুমে আসে 10:30টায়। বড় লাইট অফ করা ডিম লাইটের নীল আলোয় বিছানায় শুয়ে থাকা আইরিনকে স্পষ্ট দেখা যাচ্ছে। ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে আইরিনের গা ঘেঁষে শুয়ে পড়ে। আইরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে। ও আইরিন নিশ্চুপ। আদনান আবারও ডাকে। জান। আইরিন তবুও নিশ্চুপ। আদনান আবার ডাকে। বউজান কথা বলো। আইরিন রাগী বিরক্তি মাখা স্বরে বলে, চুপচাপ ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। সরুন আমার কাছ থেকে, উপাসে চেপে ঘুমান। আদনান কি এই কথা শোনার মানুষ? স্বরে তো নাই, উল্টো আরো চেপে যায় আইরিনের গায়ের সাথে। আগের মতোই ফিসফিস করে বলে, সুইটার, আমি বাবা হতে চাই। আইরিন উল্টো ঘুরে যায়। আদনান জড়িয়ে ধরে বলে, বউজান, আমি বাবা হতে চাই। আগামী 20 বছর বাবু হবে আমাদের। প্রত্যেক 2 বছরে আমি একজন করে বাবু চাই। 2 জন হলেও সমস্যা নেই। আইরিন রেগে কটমট করে ঘাড় ঘুরিয়ে তাকায়। রাগী স্বরে বলে, কোনো বাবু হবে না। সরুন আমার কাছ থেকে। অসভ্য অভদ্র লোক একটা। সুযোগ পেলেই গায়ের উপর উঠে আসে, নয়তো জড়িয়ে ধরে। সরুন বলছি। আদনান সরে না। জোর করে আইরিনকে নিজের দিকে ফেরায়। আইরিনের গায়ে থাকা ওড়নাটা টেনে সরিয়ে নেয়। আইরিন ধরে রেখে ওড়নাটা রাখতে পারেনি। আইরিনকে চিৎ করিয়ে আইরিনের উপর উঠে যায় আদনান। আইরিনের ঘাড়ে মুখ গুজতে আইরিন যেন জমে যায়। কয়েক সেকেন্ড অতিবাহিত হয়। আইরিন আদনানকে ঠেলে সরানোর চেষ্টা করে অনেক কিছু বলে। আদনান কোনোভাবেই সরে না। আইরিন শান্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মরার মতো নিশ্চুপ পড়ে রইল। একটু পর আদনান মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকায়। আইরিন সোজা দৃষ্টি নিক্ষেপ করে সোফার দিকে তাকিয়ে আছে। আদনান এক হাতে ভর করে অন্য হাত দিয়ে আইরিনের চোয়াল ধরে নিজের দিকে মুখ ফিরায়। আইরিন একবার তাকিয়ে আবারও আগের মতো অন্যদিকে তাকিয়ে রইল। এবার আর আইরিনকে নিজের দিকে ফেরাতে পারে না আদনান। আদনান আইরিনের গালের সাথে গাল ঠেকে মৃদু স্বরে বলে, এখন আবার বাংলা সিনেমার মতো ডায়লগ দিও না। আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আমি তোমার দেহ চাই, আবার মনও চাই সুইটহার্ট। কোনোটাই পাবে না আপনি। আদনান হাসে, তারপর জোরাজোরি না করে নিচে নেমে পাশে শুয়ে পড়ে চিত হয়ে। কিছু সময় অতিবাহিত হয়। দুজনে এখন আগের মতো একই ভঙ্গিতে শুয়ে আছে। আদনান ফট করে আবার আইরিনের উপর উঠে যায়। নিজের অধৈর্যরা দিয়ে খপ করে চেপে ধরে আইরিনের অধৈর্যগোল। আইরিন অস্বস্তিতে ছটফটিয়ে ওঠে। আদনান ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বলে, জান, এত নড়াচড়া না করে একটু শান্ত হয়ে থাকো আর রেসপন্স করো। আদনানের বুকে লেপ্টে ঘুমিয়ে আছে আইরিন। আদনানের চোখে ঘুম নেই। আইরিনকে আগলে নিয়ে নিজেও নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছে আইরিন। সারা রাত জেগে থাকলেও আদনানের চোখে ঘুম নেই। বাইরে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। মোরগের ডাক শোনা যাচ্ছে। আইরিন নড়ে চড়ে উঠে। আদনানের বাহু বন্ধনে থাকার কারণে ছটফটিয়ে উঠে। আদনানের বুক থেকে মুখ তুলে পিটপিট করে তাকায়। অন্ধকার রুমে কিছুই দেখতে পায় না। আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন এখন। অসভ্য অভদ্র লোক একটা। সারা রাত জ্বালিয়েও শান্তি হয়নি আপনার? এখনো জোকের মতো লেগে আছেন। সকালে ঘুম থেকে উঠে বকাবকি না করে একটু আদর যত্ন তো করতে পারো। এই আইরিনের কাছ থেকে জীবনে আদর যত্নের আশা করবেন না। ছাড়ুন, এখন উঠবো আমি। উঠে কি করবে? সকালে গিলবেন তো? গেলার জন্য খাবার তৈরি করতে হবে তো নাকি? এখন উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে তো ঘুমাতে পারিনি, ঘুমাও এখন। আইরিন জোর করে আদনানের হাত সরিয়ে দিয়ে উঠে বসে। আদনান আইরিনের কোমর পেঁচিয়ে ধরে বলে, সুইটার, তুমি দূরে গেলে ভালো লাগে না। দূরে যাবো না তো কি করব? সারাদিন কোলে নিয়ে বসে থাকবো? না জান, আমি তোমাকে কোলে নিয়ে বসে থাকবো। ফালতু লোক একটা। আদনানের হাত থেকে ছুটে খাট থেকে নেমে দাঁড়ায়। আদনান আইরিনের ওড়না ধরে রাখে শক্ত হাতে। আইরিন ওড়না টানাটানি করে নিতে না পেরে ওড়না রেখে বাথরুমে প্রবেশ করে।
ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অন করে। চোখে মুখে লাইটের আলো পড়তে চোখ মুখ কুঁচকে নেয় আদনান। একটু পরে আবার চোখ মেলে তাকায় আইরিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। অসভ্য অভদ্র বদলোকের প্রত্যেকটা লাভ বাইটের দাগ স্পষ্ট হয়ে আছে ঘাড়ে গলায়। আইরিন রেগে আদনানের দিকে তাকায়। আদনান দাঁত বের করে হেসে বলে, আমার কোনো দোষ নেই বৌজান, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম। আইরিন দাঁতে দাঁত চেপে বলে, দোষ তো আপনার না, দোষ আমার নিজের। কেন আমার এই দেশে জন্ম হয়েছে আর আপনার মতো একটা অসভ্য অভদ্র লোকের সাথে দেখা হয়েছে আমার? স্বামীকে এভাবে বললে গুণ হয় জানো কি? ঠকিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করলে সোয়াব হয়, তাই না? অসভ্য অভদ্র অপছন্দের মানুষকে ধরে উত্তম মধ্যম দিলেও তো কোনো দোষ নেই। তুমি কি কোনোভাবে আমাকে মারতে চাইছো? খুন করতে চাইছি, খুন। সারা রাত ধরে এত কষ্ট করে আদর সোহাগ করলাম, তারপরেও খুন করার ভূত মাথা থেকে নামেনি। আইরিন আশেপাশে নজর বুলিয়ে কিছু একটা খোঁজে আদনানের গায়ে ছুঁড়ে মারার জন্য। আইরিনকে রাগানোর জন্য আদনান বলে, কি করছো এভাবে? এই রুমে দা, কাঁচি, ছুরি, বটি, রামদা, চাপাতি কিছুই নেই। হাত তো আছে, গলা টিপেই মারবো আজকে। আদনান দুই হাত উপরের দিকে তুলে মোনাজাত ধরে বলে, সারা রাত আদর সোহাগ করার পরও তোমার বান্দি আমার মতো একটা নিরীহ বান্দাকে গলা টিপে মারতে চাইছে আল্লাহ। এই বান্দি কি হেদায় দান করো মাবুদ, জামাইকে যেন একটু বেশি বেশি ভালোবাসে, সেই জ্ঞান বুদ্ধিটা একটু দাও। আইরিন নিজের ওড়নাটা টেনে আনার চেষ্টা করে বলে, ওরা ছাড়ুন আমার। যেটা ধরবো সেটা ধরেই এত টানাটানি কেন করো তুমি? সমস্যা কি তোমার? নিজের বিয়ে করা বউটাকে একটু তোমার যন্ত্রণায় ভালোভাবে ধরতে পারি না, ছুতে পারি না। 3 কবুল বলে শক্তি ব্যয় করে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে বিয়ে করেছি, তাও শতাধিক মানুষের সামনে। বউকে ধরলে তোমার সমস্যা, বউর ওড়না ধরলে সমস্যা। আমার বউকে আমি ধরবো ছোবো, তুমি টু শব্দ অবধি করতে পারবে না। রাগে আইরিনের মুখটা লাল হয়ে গেছে। কোনো কথা না বলে ওড়না ছেড়ে সুটকেসের সামনে এসে দাঁড়ায়। সুটকেস খুলে একটা ওড়না বের করে গায়ে জড়িয়ে নেয় হিজাবের মতো করে। সুটকেস লাগাতে গিয়ে চোখ পড়ে আলমারির পাশে। ওখানে বিয়ের দিন রাতে শপিং ব্যাগে ভরে ছেঁড়া শাড়ি ব্লাউজ রেখেছিল। শপিং ব্যাগটা কোথায় গেল? পেছনে ফিরে আদনানের দিকে তাকিয়ে বলে, এখানে একটা শপিং ব্যাগ ছিল, সেটা কোথায়? আইরিনের হাত অনুসরণ করে আলমারির পাশে তাকায় আদনান। স্বাভাবিক স্বরে বলে, তুমি ওদের পেছন দিয়ে ভরে দিতে চেয়েছিলে, আমি অন্যজনকে পেছনে মোছার জন্য দিয়ে দিয়েছি। মানে? ঢিলাকুলপ হিসেবে ব্যবহার করার জন্য কুদ্দুসের দাদিকে দিয়ে দিয়েছি। আইরিন নাক মুখ কুচকে কিছু সময় তাকিয়ে থাকে আদনানের দিকে। যত আজগুবি কাজ কারবার আছে সব এই লোককে দিয়ে সম্ভব। আইরিন নিচে যাওয়ার জন্য দরজার দিকে আগায়। আদনান পেছন থেকে ডেকে ওঠে, সুইটহার্ট, লাইট অফ করে দিয়ে যাও। আইরিন ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, পারবো না। এমন করো না জান, লাইট অফ করে দিয়ে যাও না সোনা। আইরিন রুম থেকে বেরিয়ে চলে যায়। আদনান হতাশ ভঙ্গিতে 4 হাত পা ছড়িয়ে শুয়ে থাকে একটু সময়, তারপর শোয়া থেকে উঠে দরজাটা ভিজিয়ে দিয়ে লাইট অফ করে আবারও শুয়ে পড়ে। কপাল করে একটা বউ পেয়েছে। আইরিন নিচে নেমে আসে। সোফায় বসে ওর শ্বশুর আর দাদা শ্বশুর চা খাচ্ছেন। দাদি শাশুড়ি জায়ের সাথে কথা বলছেন। ড্রয়িং রুমে না দাঁড়িয়ে সোজা রান্নাঘরে চলে আসে। ফারজানা তালুকদার রান্না করছেন। বুয়া সবকিছু গুছিয়ে ধুয়ে টুয়ে দিয়েছে। আইরিন শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা আমাকে দিন, আমি রান্না করি। ফারজানা তালুকদার আইরিনের দিকে তাকান। চুলার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলেন, আচ্ছা তুমি তাহলে তরকারিটা নামিয়ে ডালটা বসিয়ে দিও, আমি একটু আসছি। আইরিন ঘাড়কাত করে হ্যাঁ বলে। ফারজানা তালুকদার রান্নাঘর থেকে বেরিয়ে যান। বাকি সব রান্না আইরিন নিজেই করে। রান্না বান্না সহ বাকি সব কাজ আইরিন মামির কাছে শিখেছে, যদিও মামার বাড়িতে ওকে কাজ করতে দিতে চাইতো না কেউ। তবুও আইরিন জোর করে মামিদের সাথে হাতে হাতে কাজ করে দিত। আদনান বাদে বাকি সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্যে। শ্বশুরের কথা মতো আইরিন একবার গিয়ে আদনানকে ডেকে এসেছে, সে এখন খাবে না। আদনান ঘুম থেকে উঠে একটায় শোয়া থেকে উঠে বসে ঝিম ধরে থাকে। দাদি শাশুড়িদের সাথে কথার সমাপ্তি ঘটিয়ে রুমে আসে জোহরের নামাজ আদায় করার জন্যে। আদনানকে উঠে বসে থাকতে দেখে জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। মুহূর্তেই পুরো রুম আলোয় ঝলমলিয়ে ওঠে। আইরিন সুটকেস থেকে নিজের ড্রেস বের করে বাথরুমের দিকে আগায়। বাথরুমের দরজা খুলে ভেতরে এক পা রাখতেই আদনান এক প্রকার দৌড়ে এসে আইরিনকে ধরে নিয়ে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আদনানকে বাথরুমের ভিতর দেখে আইরিনের এখন চিৎকার করে গালাগালি করতে ইচ্ছা করছে, কিন্তু চিৎকার করে গালাগালি করা যাবে না। এমনিতেও আইরিন ভদ্র মেয়ে, গালাগালি করে না। বাথরুমের দরজা খোলার চেষ্টা করলে আদনান দরজা ধরে রাখে, খুলতে দেয় না। আইরিন দাঁত কিরমির করে বলে, আপনি এইখানে কেন? বেরোন এখান থেকে। আদনান শান্ত গলায় বলে, গোসল করবো সুইটহার্ট। দরজা খুলুন, বের হবো আমি। আমি আমার বউয়ের সাথে গোসল করবো সুইটহার্ট। জীবনেও না। কোন বউ? বের হতে দিন আমায়। গোসল শেষে একসাথে বের হব।
আইরিনের কাঁধের উপর থেকে জোর করে ড্রেস নিয়ে রেখে দেয়। আইরিন যেন বেরিয়ে যেতে না পারে সেজন্য এক হাতে আইরিনের হাত ধরে রেখেছে। আইরিন রেগে বকাবকি করছে আদনানকে। আদনান আইরিনকে টেনে বুকে জড়িয়ে ধরে ঝর্ণার নিচে দাঁড়ায়। মুহূর্তেই দুজন ভিজে জবজবে হয়ে যায়। আসরের নামাজ আদায় করে ড্রয়িং রুমে আসে আইরিন। ফারজানা তালুকদার নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আইরিন শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, মা বিকেলে কি কি রান্না করতে হবে? রান্নাঘরে ছোলা ভিজিয়ে রাখা আছে, ওগুলো সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করো। ততক্ষণে আমি নামাজ আদায় করে আসছি। আইরিন রান্নাঘরে চলে আসে। ছোলাগুলো ধোয়ার সময় কৌতূহল বশত দুটো ছিলে মুখে দেয়। অনেকেই দেখেছে ভেজা ছোলা খেতে, কাঁচা ছোলা খেতে কেমন লাগে সেটাই জানার আগ্রহ জেগেছে এখন। কয়েকবার চিবোতে আইরিনের বমি ভাব হয়। কি বিশ্রী খেতে, আর কাঁচা কাঁচা গন্ধ। মানুষ খায় কিভাবে এই কাঁচা ছোলা? দ্রুত মুখ থেকে থুতু করে ছোলা ফেলে দিয়ে কুলি করতে শুরু করে। সোজা হয়ে দাঁড়াতেই দেখে পাশে আদনান দাঁড়িয়েছে চোখ মুখ কুঁচকে। বেসিনের দিকে তাকিয়ে দেখে গুঁড়ো গুঁড়ো ছোলা ছড়িয়ে আছে বেসিনের চারিপাশে। আদনানকে দেখে বিরক্তিতে আইরিনের কপাল ভ্রু কুঁচকে গেছে। আদনান বেশ কিছু ছোলা হাতে নিয়ে খোসা সহ মুখে পুরে দেয় সবগুলো। আইরিন আদনানের পাশ থেকে সরে এসে চুলার সামনে দাঁড়ায়। একটা কড়াইয়ের মধ্যে ছোলাগুলো দিয়ে চুলায় বসিয়ে গ্যাস অন করে। আদনান দরজার সামনে এসে আশেপাশে নজর বুলায়, কেউ নেই আশেপাশে। আবার এসে দাঁড়ায় আইরিনের পাশে। আইরিন ঘাড় ঘুরিয়ে তাকাতে আদনান আইরিনের মাথা খপ করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিজের মুখে ছোলাগুলো আইরিনের পেটে চালান করে তবেই ছাড়ে আইরিনকে। ছাড়া পেতে ওয়াক ওয়াক করতে করতে বেসিনের সামনে এসে দাঁড়ায় আইরিন। আদনান এক মুঠো ছোলা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভালো জিনিস তো খেতে পারো না, এখন থেকে এভাবেই খাবো। দুটো কাঁচা ছোলা মুখে দিয়ে কি ঢং। আদনান ছোলা একটা একটা করে ছিলে মুখে পুড়তে পুড়তে রুমের দিকে চলে যায়। রেশমা তালুকদার নামাজ আদায় করে ড্রয়িং রুমে এসেছিলেন। রান্নাঘর থেকে আইরিনের ওয়াক ওয়াক করার শব্দ শুনে রান্নাঘরের দিকে এগিয়ে আসেন। রান্নাঘরে এসে দেখেন আইরিন বেসিনের সামনে দাঁড়িয়ে একবার কুলি করছে তো আবার ওয়াক করে ফেলে দিচ্ছে। দাদি আইরিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কি হয়েছে তোমার? কোনো সুখবর টুখবর আছে নাকি? আইরিন কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে দাদির দিকে ঘুরে দাঁড়ায়, কপাল ভ্রু কুঁচকে বলে, কিসের সুখবর থাকবে? বমি করছো যে? তোমাকে আর তোমার নাতিকে বান্দরবান পাঠিয়ে দেওয়া উচিত। দুজনে আসলেই যেন আমার মাথা খারাপ করতে। আমার নাতি আবার তোমাকে কি করলো? লাকি না মসজিদে গেছে নামাজ পড়তে? আইরিন চুলার দিকে এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ, মসজিদে যায় নামাজ পড়তে আর বাড়িতে আসে শয়তানি করতে। মসজিদে গিয়ে তো আর শয়তানি করতে পারে না। লাকি কি করেছে তোমাকে? ওই বদলোকের কথা বলে মেজাজ গরম করবে না তো আমার। তোমার ভাতিজা আর তোমার নাতি, এই দুজনের চেহারাও দেখতে ইচ্ছে করে না আমার। এই দুজনের কথা বলবে না আমার সামনে। যাও, এখান থেকে যাও। দাদি রান্নাঘর থেকে বের হতে হতে বিড়বিড় করে বলেন, কি আশ্চর্য, এই মেয়ের হঠাৎ কি হলো? এমন ক্ষেপে আছে কেন? মাগরিবের নামাজ আদায় করে তালুকদার বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। রেশমা তালুকদারের ছোট যা নিজের বাড়িতে ফিরে গেছে। আইরিন চা কফি বানিয়ে এনে তিনজনকে দেয়। ট্রে টেবিলের উপর রেখে শাশুড়ি মায়ের পাশে বসে আফসার তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হেসে বলেন, আর যাই হোক, আমার ছেলের ওপর বউ খুব দারুণ চা বানায়। সে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। তালুকদার আতিকুর রহমান বলেন। শুধু চা নয়, রান্নাটাও দারুণ করে। রেশমা তালুকদার বলেন, শুধু তাই নয়, চোপাটাও আগে আগে চলে। আইরিন চোখ দুটো ছোট ছোট করে দাদি শাশুড়ির দিকে তাকায়। এই বুড়ি কি ওর সাথে ঝগড়া করার শখ জেগেছে নাকি? নাতির মতোই খোঁচা দিয়ে কথা বলছে যে। রেশমা তালুকদার আইরিনের দিকে তাকিয়ে আবারও বলেন, এভাবে তাকিয়ে আছো কেন? আইরিন বলে না কিছু। ফারজানা তালুকদার বলেন, মা, আপনি ওকে রাগাবেন না, আপনার রাতির মতো। রাগাইলাম কখন? সত্যি কথাই তো বলছি। আফসার তালুকদার বলেন, তালুকদার বংশের মেয়ে, চোপা না চললে হবে নাকি? চোপার সাথে সাথে হাতটাও চলতে শিখতে হবে। আদনান কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে যায়। আইরিন আদনানের দিকে তাকায়। আদনান আইরিনের দিকে তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকায়। ওর বাবা কি আইরিনকে এখন মারামারি করা শিখতে বলছে, যেন ওর সাথে মুখে না পারলে হাত চালাতে পারে? ছেলের বউয়ের হাতে চা খেয়ে পটে গেল, ছেলেকে ছেড়ে ছেলের বউয়ের পক্ষে চলে গেল। আদনান এতগুলো বছর কার জন্য কি করলো? এ দেখা যায় ঘরের শত্রু বিভীষণ। আফসার তালুকদার আবারও বলেন, সবাই ঠিক আছে, কিন্তু ছেলের বউ কি কিপটামি করে ডাকে আমাকে? একটা ছেলে দুটো ডাক দেয় না কখনো। আইরিন শ্বশুরের দিকে তাকিয়ে থাকে। প্রয়োজনের বাইরে একজন মানুষকে ডেকে ডেকে কেন বিরক্ত করবে? আফসার তালুকদার সকলের উদ্দেশ্যে বলেন, আগামীকাল আমাকে সংসদে যেতে হবে। সকালে খেয়ে রওনা দেব।
ফিরবো 3 দিন পর। তালুকদার আতিকুর রহমান ছেলেকে কিছু বলার জন্য উদ্যত হন। তখন আইরিন ডেকে ওঠে। আব্বা, আফসার তালুকদার সাড়া দিয়ে বলেন, হ্যাঁ বলো। কিছু না। তিন বাবা ছেলের মধ্যে আলোচনা শুরু হয় রাজনীতি নিয়ে। 2 মিনিট অতিবাহিত হতে আইরিন আবারও ডাকে। আব্বা, আফসার তালুকদার নিজের কথা বন্ধ করে আইরিনের দিকে তাকিয়ে বলেন। কিছু না। আফসার তালুকদার আবারও বাপ ছেলের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। 4-5 মিনিট অতিবাহিত হয় আবার। তারপর আইরিন আবারও ডেকে ওঠে। আব্বা, 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 আব্বা। এক নাগাড়ে এতগুলো ডাক শুনে আফসার তালুকদার হকচকে তাড়াহুড়ো করে বলেন। হ্যাঁ বলো, কি হয়েছে? আইরিনের চোখে মুখে দুষ্টুমি ভরা হাসি। আফসার তালুকদার বুঝতে পারেন ছেলের বউ কেন এভাবে ডাকছে। আইরিনের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসেন। উপস্থিত সবাই মুচকি হাসছে, শুধু আদনানের চোখ মুখ গম্ভীর। কত বড় বজ্জাত মেয়ে, শ্বশুর প্লাস একজন এমপির সাথে মশকরা করছে। আইরিন আবার ডেকে ওঠে। আব্বা, আফসার তালুকদার হেসে আবারও সাড়া দেন। আইরিন এবার সিরিয়াস হয়ে বলে। আমার তো কলেজ খোলা, বই খাতা সব ওই বাড়িতেই আছে। আগামীকাল থেকে আমি কলেজে যেতে চাই। সকালে এইখান থেকে রেডি হয়ে ওই বাড়ি থেকে বই খাতা নিয়ে কলেজে চলে যাব। আচ্ছা, কলেজে যাব। আমি আমজাদকে কল করে বলে দিব ওই বই খাতা সব সাফাতকে দিয়ে পাঠিয়ে দেবো সকালে। ভাইয়া তো আজকে ঢাকায় ফিরে গেছে। ফারজানা তালুকদার বলেন। একদিনের জন্য আর কলেজে নাই গেলে আগামী পরশু তো ওই বাড়িতে যাবেই, তখন সব বই খাতা নিয়ে আসবে। ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকে না হয় রেগুলার কলেজে যাবে। মাথা নাড়িয়ে সায় দেয় আইরিন। খাওয়া দাওয়া সেরে আইরিন আগে আগে রুমে চলে আসে। একটু পরে আদনান আসে রুমে। আইরিন ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আদনান কার সাথে যেন ফোনে কথা বলছে, সাথে গালাগালিও করছে। আইরিন নাক মুখ কুচকে বিড়বিড় করে বলে। মুখের ভাষার কি ছিরি! ছি, ফেরেশতা তো দূরে থাক, শয়তানও এই ভাষা শুনলে এই লোকের ধারে কাছে আসবে না। গালাগালি করা ফাসেকের কাজ, আর মারামারি করা কুফরের কাজ। এই লোক তো দুটো কাজই বেশি বেশি করে। অসভ্য অভদ্র বদ লোক একটা। কথা শেষ করে ফোন রেখে বসা থেকে উঠে দাঁড়ায় আদনান। আইরিনকে নাক মুখ কুচকে তাকিয়ে থাকতে দেখে বলে। কি দেখছো এভাবে? আমি জানি আমি হ্যান্ডসাম পুরুষ, কিন্তু তাই বলে এভাবে দেখবে? নজর লাগবে তো সুইট হার্ট। যে না আমার চেহারা, সেই চেহারা নিয়ে আবার হ্যান্ডসাম সাজতে আসে। যত সব ঢং। আদনান 2 কদম এগিয়ে আইরিনের কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে। আসো দুজন রং ঢং করি। অসভ্য লোক, ছাড়ুন আমায়, ছাড়ুন আমায়। আদনানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইরিন। দূরে না সরে আইরিনকে আরো চেপে ধরে। আইরিন অস্বস্তিতে ছটফটিয়ে বলে। ছাড়ুন আমায়। নো ছাড়াছাড়ি। তাড়াতাড়ি ঘুমান, সকালে ঘুম থেকে উঠে কাজ করতে হবে। দামড়া ছেলে হয়ে এখনো বাপের ঘাড়ে বসে খান। নির্লজ্জ, লজ্জা লাগে না আপনার? বাপের ঘরে বসে বসে খাই না তো, চেয়ারে বসে টেবিলে প্লেট রেখে খাই। নির্লজ্জ লোক। আদনান ইনোসেন্ট ফেস করে বলে। আদনান আইরিনকে চাপটে ধরে উঁচু করে বিছানায় শুয়ে দিয়ে নিজের উপরে শুয়ে পড়ে। আইরিনের ঘাড়ে পাইট দিয়ে বলে। আর একটু নির্লজ্জ হই। সকালবেলা মুরগি রান্নার সময় আইরিন খেয়াল করে ওর শাশুড়ি মা মুরগির মাংস থেকে মুরগির চামড়া, গিলা, কলিজা, পা, মাথা, ডানা আর লাস্ট পিসটা আলাদা করে রাখছেন। এমন করতে দেখে আইরিন বলে। মা, ওগুলো আলাদা করছেন কেন? লাকি এগুলো খায় না। একসাথে রান্না করে পরে উঠিয়ে আলাদা করে রাখলেই তো হয়। যদি দেখে বা বুঝতে পারে একসাথে রান্না করা হয়েছে, তাহলে এই মাংসই খাবে না। কেন খাবে না? ওর নাকি ঘৃণা লাগে। ও, এইটুকু কি এখন আলাদা রান্না করতে হবে? না, ফ্রিজে আরো আছে। আপনার ছেলে কি আর বেছে বেছে খায়? অনেক কিছু। এই ছেলেকে নিয়ে আমার যত যন্ত্রণা হয়েছে। এটা খাবো না, সেটা খাবে না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। ঢ্যাঁড়স, পুঁই শাক, কচুরলতি এগুলো দুটো চোখেই দেখতে পারে না। ছোটবেলা থেকে এসব খায় না। এগুলো পিছলা পিছলা, সেজন্য ওর কাছে নাকি ঘৃণা লাগে। অনেক মাছ সবজি খায় না। আইরিন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলল। লাউ শাক চুলায় দিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে। ফ্রিজে মুরগির গিলা কলিজা আছে না, ওইগুলো বের করুন, রান্না করি। ফারজানা তালুকদার ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখেন। আইরিন নিজ হাতে লাউ শাক ভাজি, ডিম ভুনা, মুরগির মাংস, মসুর ডাল আর মুরগির গিলা কলিজাগুলো রান্না করে। রাইস কুকারে ভাত দিয়েছিল। সবকিছু বাটিতে ঢেলে ঢেলে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে নিজ হাতে। শাশুড়ি মাকে শ্বশুরের কাছে পাঠিয়ে দিয়েছে। সকালের খাবার খেয়েই আফসার তালুকদার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাড়ির সবাই একসাথেই খাবার খেতে বসে। খাওয়ার মাঝখানে আইরিন নিজের প্লেটে মাংসের বদলে গিলা কলিজা, চামড়া, ডানা তুলে নেয়।
আদনান ঘাড় কাত করে আইরিনের প্লেটের দিকে তাকায়। ওর পাশেই খেতে বসেছে আইরিন। আফসার তালুকদার চামচে মাংস তুলে আইরিনের প্লেটের দিকে এগিয়ে দিয়ে বলেন, ওগুলো নিচ্ছ কেন? এগুলো নাও, প্লেট এদিকে আনো। আইরিন একখণ্ড গিলা হাতে তুলে নিয়ে হাসি মুখে বলে, আব্বা, মাংসের চেয়ে ওইগুলোই আমার বেশি পছন্দ। এগুলোর স্বাদ একদম অন্যরকম। আমার অনেক বেশি পছন্দ এগুলো। এত পছন্দ তোমার? এগুলো বাজারে আলাদা কিনতে পাওয়া যায়। রবিনকে বলবো, ও এনে দেবে। আইরিন খুশি মনে দুদিকে মাথা নাড়ায়। আদনান নাক মুখ কুচকে আইরিনের দিকে তাকিয়ে আছে। আইরিন ওকে দেখিয়ে দেখিয়ে গিলার খণ্ডটা মুখে পুড়িয়ে দেয়। মুরগির লাস্ট পিসটা তুলে কচকচ করে চিবিয়ে খায়। মূলত আদনানকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে এভাবে। আদনানকে তাকিয়ে থাকতে দেখে এক খণ্ড গিলা তুলে দেখিয়ে ইশারায় বোঝায় খাবে কিনা। আদনান নাক মুখ কুচকে চোখ সরিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। খাওয়া শেষ করে আফসার তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যান ঢাকার উদ্দেশ্যে। আইরিন রুমে চলে আসে। একটু পর আদনান আসে রুমে। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয় ঘাটে যাওয়ার জন্যে। বালুর ঘাটে নাকি কি একটা ঝামেলা হয়েছে গতকাল। ফিটফাট হয়ে আইরিনের সামনে এসে দাঁড়ায়। কড়া পারফিউমের ঘ্রাণটা আইরিনের ভীষণ ভালো লাগে। সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফোন থেকে মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। কপাল ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? নিজেকে খুব বেশি চালাক মনে করো? এমন মনে হলো কেন? খাবার টেবিলে বসে তুমি ইচ্ছে করে ওসব খাচ্ছিলে, তাই না? অদ্ভুত তো, ছোটবেলা থেকেই আমি খাই। আমার ভীষণ পছন্দের গিলা কলিজার লাস্ট পিসটা। জানি তো কিভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে। কি ভেবে খেলাম? যেন ওই ঠোঁটে আমি চুমু না খাই। তালুকদার আফসানা আইরিন, তুমি এখনো আমায় চেনোনি। ওইসব খেলেই কি আমি চুমু খাওয়া ছেড়ে দেবো নাকি? আমি তো ওইসব খাবো না, খাবো চুমু এই যে এইভাবে। আইরিনের মাথাটা খপ করে ধরে টপাটপ বেশ কয়েকটা আলতো চুমু খায়। তারপর দীর্ঘ এক চুম্বনের পর ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আইরিনের মুখ রাগে লাল হয়ে গেছে। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। তুমি এভাবে তাকালে আমার আরো বেশি আদর আদর পায়। লজ্জা হওয়া উচিত, অসভ্য লোক একটা। যখনই দেখে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আদনান আবার ধরার জন্য উদ্যত হতে আইরিন সরে গিয়ে বালিশ তুলে আদনানের গায়ে বাড়ি মারে। আদনান বালিশ ধরে ফেলে। বালিশ টেনে নিয়ে আইরিনকে ধরতে গেলে আইরিন খাটের অপর পাশে চলে যায়। তোলা রইল, ফিরে এসে হিসাব বুঝে নেব। আপনি ফিরে আসার আগেই আমি চলে যাব এই বাড়ি থেকে। সুইটার, এমন কথা বলো না। আবার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির বাইরে এক পা রাখতে পারবে না। বিশ্রাম করো, বিকালে দেখা হচ্ছে। আদনানের হাসি মুখ দেখে আইরিনের গা জ্বলে ওঠে। আদনান সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বাইকের চাবি নেওয়ার জন্য। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই বড় বড় চোখ করে তাকায় আইরিনের দিকে। অবাক হওয়ার ভান করে বলে, আদর করতে চাও তাহলে বললেই তো হতো। আমি চুপচাপ গিয়ে তোমার সামনে ভদ্র ছেলের মতো বসে যেতাম। আদর করার নামেই কি অত্যাচার করছো আমার মতো একটা অবলা ছেলের ওপর? এই অবস্থায় বাইরে গেলে তো সবাই বুঝে যাবে বউ আমাকে হেব্বি আদর করে ছেড়ে দিয়েছে। রাগে আইরিন যেন ব্লাস্ট হয়ে যাবে। এখন এমন নাটকবাজ ধরিবার ছেলে ইহজগতে বোধহয় দ্বিতীয় জন নেই। অসভ্য অভদ্র লোক একটা কি সুন্দর করে ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। আদনান আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ ধরে শার্ট আর চুলগুলো ঠিক করছিল, সব শেষ। ইস্ত্রি করা শার্টটা ইন করে পড়েছিল। আইরিন খামচে খুমচে শার্ট উপরের দিকে তুলে ফেলেছে। কুচকে মুচকে শেষ। চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করেছিল, চুলগুলো টেনে টুনে এলোমেলো করে দিয়েছে। গায়ে শার্ট খুলে আরেকটা বের করে পরে নেয় ইন করে। চুলগুলো আবার সেট করে নেয়। পারফিউম লাগিয়ে বাইকের চাবি হেলমেটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আসার আগে অবশ্য আইরিনকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে এসেছে। আদনানের বিকেলে আসার কথা থাকলেও দুপুরে ফিরে আসে বাড়িতে। রুমে এসে দেখে আইরিন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে দেখে আর ডিস্টার্ব করে না। গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় বাকি তিনজনের সাথে। ফারজানা তালুকদার আইরিনকে ডাকতে চাইলেও আদনান ডাকতে দেয় না। ঘুমিয়ে থাকুক, পরে উঠে খাবে। খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ডোর ভিজিয়ে দিয়ে আস্তে ধীরে খাটে উঠে শুয়ে পড়ে। খুব সাবধানে আইরিনকে নিজের বাহু বন্ধনে আনে যেন ঘুম না ভেঙে যায়। আইরিনের ঘুম ভারী। একবার গভীর ঘুমে বিভোর হলে দিন দুনিয়া হুঁশ থাকে না আর। আদনানের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে একটু নড়ে চড়ে নিশ্চুপ হয়ে যায়। বিয়ের পর থেকে একটা রাত ভালোভাবে ঘুমাতে পারেনি। জোহরের নামাজ আদায় করার সময় ঘুম জেকে বসেছিল। নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। আইরিনকে জড়িয়ে ধরে রেখে আদনান নিজেও ঘুমিয়ে যায় অল্প সময়ের মধ্যে। আইরিনের ঘুম ভাঙে 3:30টার পর। নড়াচড়া করতে গেলে বুঝতে পারে কেউ জড়িয়ে ধরে রেখেছে। ফট করে চোখ মেলে তাকায়। মুখ তুলতে আলো আধারে আদনানের ঘুমন্ত চেহারা দেখতে পায়। আদনানকে দেখে আইরিন ভাবে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে আবারও তাকায়। মাথা এগিয়ে নিয়ে আদনানের বুকে ঠেকিয়ে দেখে স্বপ্ন না সত্যি সত্যি আদনান। দ্রুত মাথা সরিয়ে নেয় বুক থেকে। আদনান তো বলেছিল বিকেলে আসবে, তাহলে এখনই চলে এসেছে কেন? আদনান হাত পা সরিয়ে দিয়ে উঠে বসার চেষ্টা করে। নড়াচড়ায় আদনানের ঘুম হালকা হয়ে আসে। আইরিনকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে আবার নিশ্চুপ হয়ে যায়। আইরিন আদনানের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফটিয়ে ওঠে।
ছাড়ুন, আমায় উঠতে দিন। আদনান ঘুমু ঘুমু চোখ দুটো জোর করে টেনে তুলে কোনো মতে তাকায়, আবার বন্ধ করে নিয়ে ঘুম জড়ানো গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।